কে বাস্তবায়ন করে দেখাতে পারবে। বক্তৃতা দিলে তো কাজ হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা কি আগে বিদেশ সফর করে নাই? করেছে। এমআইইউ হয় নাই? হয়েছে। কিন্তু এটাকে কার্যকরভাবে যদি রূপান্তর করে ইমপ্লিমেন্টেশন করা যায়, এটাই হবে সেটিং এক্সাম্পল। আমরা এখনকার মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে পাই বেশ কিছু ব্যক্তিগত ব্যাপারে উনি এক্সাম্পল সেট করার চেষ্টা করছেন। কেমন করে অল্পতে বেঁচে থাকা যায় তার ব্যবস্থা করছেন, অল্প ভোগ করা যায় তার ব্যবস্থা করছেন, অল্প খেয়ে জীবনযাপন করা যায় তার ব্যবস্থা করছেন। কিন্তু জাতি কী করে অ্যাডভান্স হবে এই ব্যাপারে যদি ভিশনারি লিডারশিপ তিনি দিতে পারেন, ইটস এ স্টার্ট। ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়েন্ট টু মালয়েশিয়া, দেন টু চায়না। এখন এখানে ফিডব্যাক কী হবে? এই ফিডব্যাকটার উপর নির্ভর করবে যে আসলে উনি যে লিডারশিপ দিচ্ছেন এই লিডারশিপের উপর মানুষের আস্থার পরিমাণ কী হবে। এটি অত অ্যাডভান্সলি বলা ঠিক হবে না। আমি মনে করি এখানে আমাদের কশাস হওয়া উচিত। কারোর জন্যই কোনো ব্ল্যাঙ্ক চেক নাই। যদি তিনি পারেন এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে, তা ডেফিনেটলি পিপল উইল রিমেম্বার হিম। আরেকটা কথা আমি বলি যে ভাই বলেছেন যে কারোর সঙ্গেই শত্রুতা না, সবার সঙ্গেই বন্ধুত্ব। যে প্রক্রিয়ায় এই রাজনৈতিক প্রসেসের মধ্যে আমরা এসেছি, আমরা পার্শ্ববর্তী দেশের সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সুতরাং আপাতত এখানে বন্ধুত্ব গড়ে উঠবে না এভাবে। আপনি অনেক রিয়াকশন দেখতে পাবেন। ভারতীয় সরকার যে পরিমাণ রিয়াকশন বাংলাদেশে বিগত 2 বছরে দেখিয়েছে, আপনি দেখবেন এই প্রতিটার মধ্যে ম্যালিস আছে। এবং বিভিন্ন কথা আমরা শুনেছি কিভাবে তারা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছেন, কোন কোন জিনিসের ডেডলক তৈরি হয়েছে, পূর্ববর্তী সরকারের সঙ্গে কোথায় গিয়ে আলোচনা থেমে গেছে, কেন পুশইন হচ্ছে এবং কেন এই ধরনের সীমান্তে হত্যা হচ্ছে। চোখের সামনে দেখছি আমাদের বিজিবির সঙ্গে যুদ্ধ হচ্ছে, ভিডিও দেখাচ্ছে যুদ্ধ হচ্ছে। ওরা আসতে চাচ্ছে, আমাদের লোকেরা ঠেকাতে চাচ্ছে, আমাদের লোকেরা গিয়েছে। তারপরে বিজিবি যথেষ্ট নয়, ওই এলাকার আবাল বৃদ্ধ বনিতা নিজের আগে এই সমস্ত জায়গায় হাজির হচ্ছে। তাহলে এই আচরণ যদি করে কেউ, তাহলে এই রাষ্ট্রটা নিউট্রাল থাকতে পারবে? এখন চীন ছাড়া আমাদের অপশন আছে। যে সমস্ত বড় বড় প্রজেক্টের স্বপ্ন আমরা দেখি, এর অর্থ যোগানদাতা কি ভারত হতে পারবে? ভারত কি ক্যাপেবল রাষ্ট্র? ভারত কি পারে তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে আর্থিকভাবে এই ধরনের সহযোগিতা দিতে? নো, আনসার ইজ নো। কি পারে তারা? অতীতে আমরা দেখেছি বাংলাদেশের সিকিউরিটি সিস্টেমের মধ্যে তারা ইনক্লুড করেছে, বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির সিকিউরিটি সিস্টেমের মধ্যে তারা পার্টিসিপেট করেছে। অতীতে আমরা এটাও দেখেছি ইন্টারনাল রাজনীতিকে নিজের মতো সাজানোর জন্য নেকেডলি ইন্টারফেয়ার করেছে। কিন্তু তারা কি আমাদেরকে 3rd টার্মিনাল বানানোর জন্য বিনিয়োগ করেছে? তারা কি আমাদের পদ্মা সেতু বানানোর জন্য বিনিয়োগ করেছে? তারা কি আমাদের তিস্তা বানানোর জন্য বিনিয়োগ করবে? করবে না, পারবেও না, কারণ দিস ইজ বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি। ফলে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে স্ট্র্যাটেজি নিচ্ছেন, দিস ইজ রাইট। কিন্তু আমি এখনই 100তে 100 দেওয়ার পক্ষে নই। আমি মনে করি এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্টেশন যখন হবে, তখন উই অল উইল অ্যাপ্রিসিয়েট হিম উইথ গুড গ্রেস। ওকে, জনাব এবিএম মোশাররফ, আপনার কাছে একটি বিষয় আমি না আসলেই না, এবার হচ্ছে এটিও একটি সাম্প্রতিক ইস্যু এবং এটি নিয়ে আমার মনে খুব কৌতূহল আছে। সেটা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু 23 জুন তাদের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আমরা দেখলাম যে বিএনপি মাঠে কিছুটা কৌশলে ছিল, জামাত কিছুটা ঝটিকা কিছু কর্মসূচি দেখিয়েছে। দুটি দলই আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলেছেন, কিন্তু আমরা যেটি দেখলাম একটি নিষিদ্ধ দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর কথা বলা হয়েছে এবং সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, 6টি জেলায় 18,000 পুলিশকে নামাতে হয়েছে। এতটা তৎপরতা কেন করতে হলো? না, একটা দল যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, বিশেষ করে সরকার, তার দায়িত্ব থাকে কিন্তু তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এটা কিন্তু যে কোনো সরকারের দায়িত্ব। আমার মনে হয় সরকার, এর আগে আমরা গোপালগঞ্জে একটা ইনসিডেন্ট দেখেছিলাম, কিন্তু আমরা এনসিবির মিছিলের উপর হামলা করেছিল এবং এনসিবির নেতৃবৃন্দকে কীভাবে হেনস্থা করেছিল আমরা সেটা দেখেছিলাম। সরকার হয়তো সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে চায়নি, যার জন্য আগে থেকে সে একটা প্রিভেন্টিভ অ্যাকশন সে আগে নিয়ে রেখেছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ এখন রাজনীতি করার মতো সেই সক্ষমতা আওয়ামী লীগের নেই। এটা নিয়ে আমাদের হয়তো আমরা অতি বেশি সতর্ক ছিলাম, কিন্তু আমি ব্যক্তিগত ওই দিন রাত্রে আমি অনেকগুলো টকশোতে বলেছিলাম যে আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি তৈরি করার কোনো সক্ষমতা নেই। কারণ যেই দলটি 2000 লোককে হত্যা করেছে, যে দলটি 15 বছর রাজনীতিকে নির্বাসনে পাঠিয়েছে, যে দলটি গুমের মাধ্যমে প্রায় 3-4 হাজার লোককে হত্যা করেছে, যে দলটি আয়নাঘর তৈরি করেছে, যে দলটি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটি ভঙ্গুর অবস্থা তৈরি করেছে, সেই দল আবার বাংলাদেশে এসে মানুষের কাছে রাজনীতি করবে,
এইটা আপাতত ভাবার কোনো সুযোগ আমাদের তারা তো নাই। তৎপর হচ্ছে, তারা তো তৎপর হবার এখন পথেও আপনি তারা ধরেন নামছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো নিউজ করা, আপনি বাংলাদেশে বসে করলো না আমেরিকাতে করলো না কেনিয়াতে বসে করলো, এটা তো আইডেন্টিফাই করার সুযোগটা খুবই কম। এবং আমাদের দেশের মানুষ দেখবেন এই যে সোশ্যাল মিডিয়া, আমি শিশির ভাই হয়তো আমরা অনেকটা হয়তো বুঝতে পারি, কিন্তু আপনার গ্রামগঞ্জে প্রত্যন্ত অনেক লোক আছে, তারা যে কোনো একটা ভিডিও দেখলে বা একটা ছাপার অক্ষর দেখলেই তারা অনেকটা বিশ্বাস করে, কারণ সেই ধরনের এখন সচেতনতা তাদের মধ্যে আসে নাই। হয়তো মানুষের মধ্যে কিছুটা টেন্স কাজ করেছে, যার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। আমি মনে করি দ্য রাইট স্টেপ এগেনস্ট দ্য আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে। একটা কথা আপনার দেখতে হবে যে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে জিনিসটা আমরা প্রায় লক্ষ্য করি, যেমন আপনার মেইন স্ট্রিম মিডিয়া, আপনাদের একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে আপনাদের। কিন্তু বাংলাদেশে তো আনাচে কানাচে এত বেশি অনলাইন মিডিয়া, ফেসবুক মিডিয়া, এই মিডিয়া এমন নিউজ করে যেগুলো জনমতে কিন্তু একটা মারাত্মক পেনিক তৈরি করে। এখন এটা কন্ট্রোলের তো অনেক সুযোগ নাই, যার জন্য দেখবেন আপনি অনেক সময় এমন কিছু নিউজ হয় এবং যেগুলিতে যারা বোঝে না তারা এমনভাবে শেয়ার করে যে জনমতে একটা এমন গুজব তৈরি হয় যারা মানুষের মধ্যে একটা অস্বস্তি নিয়ে আসে। জনাব মোশাররফ, আপনি যেহেতু গণমাধ্যমের প্রসঙ্গটি আনলেন, এই প্রশ্নটা আমি এই মুহূর্তে করে ফেলতে চাই। দুজনকে আমি প্রশ্নটা করবো এবং আমার বলতে পারেন আমার কিছুটা আক্ষেপও আছে। সেটা কি, গত এক মাসে 55 জন সাংবাদিক হামলা, মামলা, হুমকির শিকার হয়েছেন। পাবনা ও লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীদের হাতে 3 জন, নরসিংদীতে যুবদল নেতার মারধরে 2 জন, বরিশালে স্বেচ্ছাসেবক দলের হামলায় 1 জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়িতে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন একজন নেতা বিএনপি। সাতক্ষীরা শ্যামনগরে যুবদলের নেতাকর্মীরা প্রেস ক্লাবে ঢুকে সভাপতিকে হাতুড়ি এবং রড দিয়ে পিটিয়েছে। সাংবাদিকদের উপর এত রড, মানে এত রাগ কেন বিএনপির? বিএনপি তো এখন সরকার চালাচ্ছে, তারা তো গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে। আপনি বলছেন সাংবাদিক বা সংবাদকে কন্ট্রোল করা যাচ্ছে না, আপনারা কি তাহলে কন্ট্রোল করতে যাচ্ছেন? কন্ট্রোল না, আমি বলছি আপনি সত্য নিউজটা দেন, আমার কোনো আপত্তি নেই। এখন আপনি যদি বলেন যে এই এখন আপনি অনুষ্ঠান চলে হলো, ধরেন এমন যদি কেউ নিউজ করে যাতে আমাদের মধ্যে যে কোনো তর্ক বিতর্ক বা যুক্তি পাল্টা যুক্তি হতে পারে। এখন যদি আপনি একটা মিডিয়া ছিলেন যে যমুনা টিভি টক শোতে শিশিরমণি এবং সর্বশেষের মধ্যে ব্যাপক বাকযুদ্ধ, হোয়াট ইজ দ্য নিউজ? জনগণের কাছে মেসেজটা কি যাচ্ছে? এই জায়গাগুলিকে আমরা বলছি যে এখানে কিভাবে রিপেয়ার করা যায়, সেই জিনিসগুলি চিন্তা করতে হবে। আমি আপনি যে নিউজগুলির কথা বলেছেন আমি একটাও সমর্থন করি না, বরং আমি মনে করি মিডিয়াকে একেবারে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। কিন্তু আপনি দেখতে হবে যে এরা রিয়েলি সাংবাদিক না এরা নানা ক্ষেত্রে মানে প্যানিক সৃষ্টি করে, এটাও আপনাকে দেখতে হবে। কারণ আপনার যমুনা টেলিভিশন, আপনার আইডেন্টিটি আছে, দেশে একটা সারা দেশব্যাপী আপনার একটা পরিচিতি আছে, আপনার একটা দায়বদ্ধতা আছে। মফস্বলের আমি দেখি, আমি তো বরিশাল বিভাগের লোক, বরিশাল শহরে মিনিমাম ডেইলি পত্রিকা আছে 70 থেকে 80টা। কাজটা আক্রান্ত করে তো কোনো সমাধান হচ্ছে না, কিন্তু এই জায়গায় আপনাদেরও যেমন চিন্তা করতে হবে, আমাদেরকেও চিন্তা করতে হবে যে এই জায়গাগুলিকে কিভাবে আমরা একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। ওকে, আমরা একটু শিশির মনিরের কথাও শুনতে চাই। এই ঘটনাটি বোধহয় আপনি জানেন, যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গে আসছিলাম, এই ঘটনাটি সাংবাদিকদের প্রসঙ্গটা আমি শেষ করি। 32 নম্বরে জামাতের বিক্ষোভের পর একজন সাংবাদিককে ফ্যাসিবাদের দোসর ডেকে ব্রিফিংয়ের মাঝে হামলা করা হয়। জামাতের বিক্ষোভ চলছিল 32 নম্বরে ধানমন্ডিতে, কলার চেপে ঘুষি মারা হয়, রাস্তায় ফেলে তাকে লাথি মারা হয়। সেই ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জামাত ইসলাম প্রথমে বলেছে সেটা বহিরাগত তারা ছিল, পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং 4 জন জামাতের সদস্যকে বহিষ্কার করা হয়েছে। কেন এইসব ঘটনায় বারবার জামাতের মাধ্যমে সাংবাদিকের বা গণমাধ্যম কর্মীরা আক্রান্ত হচ্ছে? আপনারা তো গণমাধ্যমের স্বাধীনতার কথা বারবার বলেছেন, এখনো বলেন। বারবার হচ্ছে না, এটা মনে খুব এক্সেপশনাল ঘটনা। আপনি একটি হলেও তো বিগত সেটা গ্রহণযোগ্য 2 মাসে মনে হয় 20টা ঘটনা দেখাতে পারবেন না। দিস ইজ ভেরি এক্সেপশনাল। তারপরেও এটাকে ইজ নট সাপোর্টিভ। এক্সেপশনালি হবে কেন? একজন মানুষের গায়ে হাত তুলবে কেন? একজন মানুষ তার মতামত দিচ্ছে, তার ইনফরমেশন সংগ্রহ করছে, এটা তার পেশাগত দায়িত্ব। এটা আমাদের দায়িত্ব ইজ টু হেল্প হিম। এটা যেই করুক, যে লেভেলের নেতাকর্মী করুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব এবং ব্যবস্থা নেওয়া হয়েছে, ইনস্ট্যান্টলি ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সাংবাদিকদের বাড়ি যাওয়া হয়েছে, তার সঙ্গে দেখা করা হয়েছে, তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি দেখেছি বিএনপির পক্ষ থেকেও দায়িত্বশীল ব্যক্তিবর্গ তার বাড়িতে গিয়েছেন। আমি করি দিস ইজ গুড স্টার্ট, কিন্তু এটা আনএক্সপেক্টেড, সাপোর্টেড না। একটা হলেও সাপোর্টেড না, একাধিক হলে তো নাই। আর সেকেন্ড কথাটা আমি বলছি, যেখানে একটা ইন্ডাস্ট্রি যখন ডেভেলপ করে, এর মধ্যে নানান ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের জন্ম হয়। সিস্টেম হলো রেগুলেটরি বডির দায়িত্ব, আর সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির লোকদের দায়িত্ব হলো একটা রেসপন্সিবল জায়গা ধীরে ধীরে নিশ্চিত করা। এটার নাম ম্যাচিউরিটি। এটা একদিনে আসে না। এটা করতে পারলে নেশন বেনিফিট পায়, এটা করতে না পারলে হালকা হয়ে যাবে সব। যেমন ধরেন একটা রেগুলেটরি বডি আছে, মন্ত্রণালয় পারমিশন দেয়, লাইসেন্স দেয়, অনুমতি দেয়।
এর মধ্যে এমন একটা সুইটেবল পরিবেশ তৈরি করা দরকার যেন সাংবাদিকদের স্বাধীনতার জায়গাটা খর্ব না হয়, আবার স্বাধীনতার নামে কেউ যেন অযথা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে। এইটার যে একটা হেলদি পরিবেশ, এই হেলদি পরিবেশটা যেদিন আমরা পাবো সেদিন সাংবাদিকতা আর মর্যাদাবান হবে। আপনার কি মনে হয় তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের কাছে এই মেসেজগুলো যায়? আমি সবচেয়ে বেশি ওরিড অ্যাবাউট দি মর্যাদা প্রফেশনাল ডিগনিটি। আমি আইনজীবী, আমার একটা ডিগনিটি আছে, আপনি সাংবাদিক, আপনার একটা ডিগনিটি আছে। আপনি লিখবেন, আপনি বলবেন। আপনি যদি এমন কথা বলেন যে সবাই হাসে, আমি আইনজীবী হিসেবে এমন কথা যদি বলি এভরিবডি লাভ, আমার মর্যাদা কী হবে? আমার ক্লাসের মর্যাদা কী হবে? আইনজীবী সম্পর্কে মানুষের ধারণা কী হবে? সে ফর এক্সাম্পল আমাদের পার্লামেন্টে যদি ডিপ ডিসকাশন হয়, একাডেমিক ডিসকাশন হয়, তথ্য প্রমাণ সহকারে বিতর্ক হয়, লাইভ বিতর্ক হয়, দেশের মর্যাদা বাড়বে। এক্স্যাক্টলি তাই সাংবাদিকতার প্রফেশনালিজম যখন গভীরভাবে উপস্থাপিত হবে, এই পেশা উইল বি রেসপেক্টেড। সিমিলারলি আইন পেশাও কিন্তু তাই। ফলে আমি মনে করি নিয়ন্ত্রণের প্রশ্ন না, স্বাধীনতা খর্ব করার প্রশ্ন না, প্রশ্ন হলো ডিগনিটির। আমরা আমাদের ডিগনিটি নিয়ে কিভাবে নিজেদেরকে এস্টাবলিশ করব। এই ডিগনিটির কথা বলছেন জনাব শিশির মনির, যখন একজন সাংবাদিক আক্রান্ত হয়, আমি এবিএম মোশাররফ বলছিলেন, তাহলে আসলে সাংবাদিককে যদি ভুল সংবাদও দেয় সেটাকে ডিল করার জন্য আলাদা মেকানিজম আছে। আক্রান্ত করাটা কি আসলে সমাধান? কেন আমি এই প্রশ্নটা করছি, তৃণমূলের নেতাকর্মীদের দিকে আসলে এই বার্তাটা আপনারা দিতে পারছেন কিনা? আপনাকে একটা দেখি, আপনার নিশ্চয় শিশু ভাই আমার সাথে স্মরণ করবেন, আমরা তো বাঙালিরা ভুলে যাই খুব অল্পতে। আপনার মনে আছে সাবেক ফেসিস্ট প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করতেন? জি। তারা তো বাংলাদেশে আমরা তাদেরকে বলি খুব মানে বিখ্যাত সাংবাদিক, তাদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা এবং রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তারা কি কাজগুলি করতেন আমরা একটু স্মরণ করেন। আপনি 2 বছর আগে আপনি আমাকে বা শিশির ভাইকে আপনি প্রশ্ন করছেন যে এইটা করার জন্য, আর এর আগে যদি আপনি 10 মিনিট একটা বিশেষণ দেন, আপনারা দুইজন এখানে না আসলে এই চকশো করাই সম্ভব হতো না, এর চেয়ে এত গাম্ভীর্যপূর্ণ কথা আমি জীবনে কোনোদিন শুনি নাই, তাইলে দর্শকরা কি বলতো? সুতরাং একপক্ষভাবে আপনি বিচার করতে হবে না, রেসপন্সিবিলিটি উভয়কে নিতে হবে। জনাব এবিএম মোশাররফ, সাংবাদিকদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গে আমি মোশাররফের সাথে কেউ যদি সেটা করে আমি সমর্থন করব না। যে কোনো প্রফেশনাল লোক যখন প্রফেশনকে হালকা করে ফেলবে তখন তার স্ট্যান্ডিং ভালো থাকবে না। আমি আইনজীবী হিসেবেও যদি এলোমেলো কথা আইনের বাইরে গিয়ে বলতে শুরু করি, আমাকে কেউ রেসপেক্ট করবে না। এট দ্য সেম টাইম পিপল আর কনসাস। জার্নালিজম বলেন, পার্লামেন্টারিয়ান বলেন, উকিল সাহেবই বলেন আর ডাক্তার সাহেবই বলেন, যদি সে বা তার বাউন্ডারি ক্রস করে তাহলে পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট উইথ গুড গ্রেস। এখন কিন্তু এরকম। সেজন্য আমার কথাটা হলো নো ইন্টারফারেন্স ইন ইউর ফ্রিডম। আপনাদের ফ্রিডমে কোনো ইন্টারফারেন্স হওয়া উচিত না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সকলেরই খেয়াল রাখা উচিত তিনি তার ফ্রিডমটাকে ভায়োলেট করছেন কিনা। দিস ইজ অলসো দ্য সেম টাইম। আমরা আরেকটা প্রসঙ্গ নিয়ে আমরা একটি বিরতি নেব, সেটা হচ্ছে ওই যে আওয়ামী লীগের যে প্রসঙ্গটাতে আমি এবিএম মোশাররফ সাহেবকে প্রশ্ন করছিলাম, আপনাকে সেই প্রশ্নটা করতে চাই। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন যে কিছুদিন পরে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রাক্তন যে কেউ যাদের বিরুদ্ধে মামলা নেই তারা ব্যক্তি হিসেবে অংশ নিতে পারবেন। আবার এটাকে অনেকে ঘুরপথে আওয়ামী লীগ নেতাদের বা আওয়ামী লীগের পুনর্বাসন বলছে। আপনার কাছে কি মনে হয়? ওনারা তো বলছেন যে এরকম কোনো, আমি শুনেছি সম্ভবত আপনি ডাক্তার জাহিদুর রহমান সাহেবের কথা বলছেন, আমি দেখেছি একটা কিন্তু এই ব্যাপারে ইলেকশন কমিশনের আইন প্রাধান্য পাবে। ইলেকশন কমিশনের আইনের সংশোধনীতে আমি দেখলাম একটা ডিক্লারেশন দিতে হবে, ঘোষণা দিতে হবে যে অতীতে আমি কোনো কিংবা বর্তমানে আমি কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে বা কার্যক্রমের সাথে জড়িত নই। এই হলফনামা যদি এখানে সংযুক্ত থাকে তাহলে যে বা যারা এটার সঙ্গে যুক্ত থাকবেন আর এই হলফনামায় যারা স্বাক্ষর করবেন তাদের উপর একটা অটোমেটিক আইনি বার আসবে। এটি মাননীয় উপদেষ্টা সঠিকভাবে এই তথ্যটি নিয়েছেন কিনা আমার জানা নাই, বা দিস ইজ দি অ্যামেন্ডমেন্ট। এটা হলো সর্বশেষ ইলেকশন কমিশনের 4:1 মত পার্থক্যে পাশ করা আইন। সেকেন্ড প্রশ্নটা হলো, দেখেন রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু রাজনৈতিক মত পার্থক্যকে আপনি যে লেভেলে নিয়ে গিয়েছেন বিগত 17 বছরে, আপনি এটাকে আর্টিফিশিয়ালি নর্মালসি দিতে পারবেন? এই যে 1,500 লোক মারা গেল তার বিচার দরকার না? ট্রাইব্যুনালে যে কেসগুলো আছে বিচার হবে না? সরাসরি গুলি করে যারা মৃত্যুবরণ করেছেন, সব যারা হেলিকপ্টার থেকে গুলি করেছেন, গুলির আদেশ দিয়েছেন, এটাকে বিচারের আওতাভুক্ত হওয়া উচিত না? নাকি আমরা বলবো রাজনৈতিক কারণে সব কিছুকেই আমরা লেট অফ দিয়ে দেব? নো, ইটস নট। 3টা এজেন্ডা নিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল, তার মধ্যে একটা মেজর ছিল সংস্কার, আরেকটা মেজর ছিল বিচার। বিচার তো চলছে। এই বিচারের জায়গায় নিশ্চয়ই আমি কোনো নিরপরাধ লোককে শাস্তি দেওয়ার পক্ষে নই।
ডেফিনেটলি নট, কোনোদিনই না। আমরা চাই না কোনো নিরপরাধ লোক শাস্তির মুখোমুখি হোক, কিন্তু প্রকৃত অর্থে যিনি ক্রাইমটা করেছেন হি মাস্ট বি ট্রাইড। তো সামান্য বিষয় না, নিজের দেশের মানুষকে আপনি নিজে গুলি করে মেরে ফেলতেছেন, নিজের দেশের মানুষকে আপনি হেলিকপ্টার ফিট করে কামান ফিট করে গুলি করে মারছেন, নিজের দেশের মানুষের বিরুদ্ধে আপনি ট্যাঙ্ক চালিয়ে দিচ্ছেন, নিজের দেশের শিশুদেরকে, নিজের দেশের নারীদেরকে, একজন ফল বিক্রেতাকে, 2 বছরের শিশুকে আপনি গুলি করে বাড়ির বারান্দায় গুলি করে মেরে ফেলছেন। এটা কি রাজনীতি? এটাকে পলিটিক্স বলে? দিস ইজ ক্রাইম। সো ক্রাইম হ্যাজ টু বি এডজুডিকেটেড। আর যেটা রাজনীতির কথা, এটা উড বি সেপারেট। তার মানে আপনার এটাকে পুনর্বাসন মনে হচ্ছে না আওয়ামী লীগের? নো, কারণ আমি দেখতে পাচ্ছি মাননীয় উপদেষ্টা ওই আইনের বিধানটা সম্পর্কে সম্ভবত এখনো পরিপূর্ণভাবে আপডেটেড না। আমি রিকোয়েস্ট করব ইলেকশন কমিশন থেকে এটা জেনে নিলে ভালো হবে। আমার একটা প্রসঙ্গ আসছে, আমি বিরতি নিব বলছিলাম, কিন্তু এই প্রসঙ্গটা আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই। সেটা হচ্ছে যে কয়েক ঘন্টা আগে আমরা একটি সংবাদ পেলাম, সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আবদুল্লাহর এমিরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল করা হয়েছে এবং তাকে বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। আদ্দিন হাসপাতাল ইস্যুতে আপনি বেশ সরব ছিলেন এবং এই হাসপাতাল যাতে নিষিদ্ধ করা না হয় এটির কার্যক্রম, সেটি নিয়ে আপনি বেশ গণমাধ্যমের সরব ভূমিকা ছিলেন। সেটির একটা আপডেট জানতে চাই, এক। দ্বিতীয়ত হচ্ছে একজন সাবেক ব্যক্তিগত চিকিৎসকের এই ধরনের নিয়োগ বাতিল এবং বেতন ফেরতের নির্দেশকে আপনি সমর্থন করেন কিনা? ফার্স্ট হলো আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতাল আইন হলো যেদিন এটা ক্যান্সেল হয়েছে তার 30 দিনের ভিতরে সরকার অর্থাৎ স্বাস্থ্য সচিবের কাছে আপিল দায়ের করতে পারবে। আমার জানা মতে গত পরশুদিন আদ্দিন হাসপাতাল সরকারের কাছে আপিল দায়ের করেছেন যেন তাদের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। আই হোপ কনসিডারিং দ্য কনটেক্সট এন্ড দ্য রিয়ালিটি, সরকার এটি পুনর্বিবেচনা করবেন। ল কস্টের এই চিকিৎসাটা যেন চালু থাকে, এই জন্য সরকারও উদ্যোগী হবেন বলে আমি বিশ্বাস করি। আর সেকেন্ড বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক। আমি ঘটনাটা ভালো জানি না, ওনার কি পরিচয় বা কি কারণে এটা নেওয়া হয়েছে আমি জানি না। তবে আমি মনে করি প্রফেশনাল রিজনে কাউকে আননেসেসারিলি পানিশ করা উচিত না। উনি কেন, কাউকেই না, আমি মনে করি। আর সেকেন্ড হলো, কেউ যদি ক্রাইম করে হি মাস্ট বি ট্রাইড, কিন্তু প্রফেশনাল কারণে আমি দায়িত্ব পালন করেছি, আপনি দায়িত্ব পালন করেছেন, এই জন্য তিনি যদি ওই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভায়োলেট করেন, ওই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভায়োলেট করার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু রেভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার জন্য কারো বিরুদ্ধে অযথা পেশাগত অসদাচরণ ছাড়া অন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত না। ডক্টর জনাব মোশাররফ, আপনি কি বলবেন? সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসকের প্রফেশনাল কারণে উনি যেটি বলছেন যেটি করা ঠিক হচ্ছে না, কিন্তু তার এমিরিটাস অধ্যাপকের যে নিয়োগ সেটি বাতিলের কথা বলা হয়েছে, তাকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এটি যেমন একটি ঘোষণা, আবার আদ্দিন হাসপাতালে নিষিদ্ধ করেছিল সরকার তাদের এক ধরনের একটি দুর্ঘটনার কারণে, সেটিও সরকারি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো আসলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে কিনা? না, আদ্দিন হাসপাতালের ব্যাপারে যেটা শিশির মনি সাহেব বলেছেন যে এটা এখন রিভিউ করা, আপিল করা হয়েছে, রিভিউ নিশ্চয়ই গভর্নমেন্ট তো একটা মানবিক গভর্নমেন্ট, আমি আশা করি যে এটা হয়তো তারা বিবেচনা করবে, কারণ আমরাও দেখছি ওখানে যেমন চিকিৎসার পাশাপাশি একটা মেডিকেল কলেজও আছে, সুতরাং এবং আমাদের এখানে ফরেন স্টুডেন্টও আছে বেশ কিছু, যে আমরা দেখলাম। সুতরাং আমার মনে হয় গভর্নমেন্ট খুব ইতিবাচক হিসাবে এটা দেখবে। এক, আর আপনি যে অধ্যাপকের কথা বললেন, এটা আসলে কোন শর্তে তাকে দেওয়া হয়েছে অথবা তার কর্মক্ষেত্রের এরিয়াটা কতটুকু, এগুলির সম্বন্ধে তো আমরা ডিটেলস জানি না, কি কন্ডিশনে তাকে দেওয়া হয়েছে, এই কারণে আমি বলতে পারবো না। তবে আমি এইটুকু বুঝি, যে কথাটি শিশিমণি সাহেব বলেছে যে প্রতিহিংসা বশবর্তী হয়ে কাউকে এই ধরনের করা ঠিক হবে না। তবে আমার মনে হচ্ছে নিশ্চয়ই যে কর্তৃপক্ষ এটা করেছে, নিশ্চয়ই তো তারা টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি দেখেই করেছে। হয়তো উনি কোনোটা ব্যত্যয় করেছে কিনা তো আমরা জানি না, ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। আমি শিশিরমণি আপনাকে দিয়ে এই পর্যায়ে একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে যে এই বিষয়ে প্রশ্ন করার জন্য আপনি যথার্থ ব্যক্তি, সেজন্য বোধহয় আমি করছি প্রশ্নটা। কিছুদিন আগে একযোগে 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল, মোট 18 জন যারা জামাত সমর্থিত আইন কর্মকর্তা তাদেরকে বলা হচ্ছে, তারা পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করতে তারা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল এবং বিচার বিভাগের স্বাধীন সচিবালয়ের প্রতিষ্ঠা সরকারের বিরোধিতার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। এই আইন কর্মকর্তারা রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তারা তো জামাতের রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠা করার জন্য আদালতে যাননি বা বিচার বিভাগে যাননি, তাহলে কেনই পদত্যাগ করতে হবে? দেখেন, আমাদের দেশের এখনো কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস গঠিত হয়নি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নি সার্ভিসও গঠিত হয়নি। সংস্কারের একটা এজেন্ডা ছিল, বিচার বিভাগ স্বাধীনতা সংক্রান্ত যে সংস্কার এজেন্ডা ছিল, তার মধ্যে একটা ছিল দেশে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউটরাল সার্ভিস এবং অ্যাটর্নি সার্ভিস গঠন করতে হবে। অর্থাৎ সরকার পরিবর্তনের সাথে সাথেই অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হবেন না, সরকার পরিবর্তনের সাথে সাথেই ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা পরিবর্তন হবেন না। এরা অ্যাপয়েন্টেড হবেন ইন্ডিপেন্ডেন্টলি, যাবেনও ইন্ডিপেন্ডেন্টলি, কোনো সরকারের ভাগ্যের সঙ্গে
তাদের ভাগ্য নির্ধারিত থাকবে না। কিন্তু আনফর্চুনেটলি এই সিস্টেম আমাদের দেশে এখনো বিল্ড আপ হয়নি। সরকার চলে যায়, দেখবেন অ্যাটর্নি জেনারেলও চলে যায়। সরকার আসে, দেখবেন অ্যাটর্নি জেনারেল অফিসে অ্যাটর্নি জেনারেল আসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসেন। এটা একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। কিন্তু ওনারা তো 4 মাস ছিল। এবং দেখবেন বর্তমান সরকার এসে এখনও রিশাফল করেন নাই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যে এখনও যে রিশাফল করার কথা, এই রিশাফলটা তারা এখন এভাবে করেননি। রয়ে গেছে হলো ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল সেটার এই ধারাবাহিকতা চলছে। কিন্তু অ্যাটর্নি জেনারেলকে পরিবর্তন করেছেন, যেহেতু অ্যাটর্নি জেনারেল সাহেব নিজেই আইনমন্ত্রী হয়ে গেছেন। তো এটি কথা ঠিক, কোনো একটা অফিসে কাজ করব কি করব না এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এই অফিসে এখন কাজ করব না। বিরোধী দলের রাজনীতির সঙ্গে তারা জড়িত আছে, সরকারের সঙ্গে নানা বিষয়ে দ্বিমত আছে, পার্লামেন্টেও দ্বিমত আছে, রাস্তায়ও দ্বিমত আছে। তারা আবার জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত। তো তারা সেই অফিসে থেকে সরকারের সঙ্গে কাজ করার তো নীতিগতভাবে একমত নাও হতে পারে। তো এই যে স্বাধীনতা তার তো আছে, যে ব্যক্তি কাজ করবে তার মানে হচ্ছে এই সার্ভিস চার্জ দিবে না, এতদিন দিয়েছে। সরকারেরও স্বাধীনতা আছে, কাকে নিবে কাকে নিবে না। সরকার যদি মনে করে এই ব্যক্তিবর্গদেরকে তারা অ্যাটর্নি জেনারেল অফিসে রাখবেন না, নতুন মানুষদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, ইট ইজ গভর্নমেন্ট রাইট। এট দ্য সেম টাইম যারা এটা এখানে অ্যাপয়েন্টেড হবেন তারাও, ইট ইজ দেয়ার রাইট, তাদের স্বাধীনতা, তারা এর অধীনে কাজ করবেন কি করবেন না। আমি দেখি জিনিসটা দ্যাট মাচ সিম্পল। ফলে একটা মতদ্বৈততা আছেই, জুলাই সনদকে কেন্দ্র করে একটা মতদ্বৈততা আছে, সংস্কারকে কেন্দ্র করে একটা মতদ্বৈততা আছে, তারপরে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটকে কেন্দ্র করে একটা মতদ্বৈততা আছে। এটা আমরা আর্গু করেছি, ওপেনলি করেছি, পার্লামেন্টেও করেছি। বেশ কিছু অধ্যাদেশ নিয়েও একটা মতদ্বৈততা আছে। বিশেষ করে বিচার বিভাগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ যে আইনটা করা হয়েছিল, সরকার তো সেই আইনটাকে অ্যাপ্রুভ করে নাই, সেই অর্ডিন্যান্সটা বাতিল হয়ে গেছে। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যে কারো থাকতে পারে, তো স্পেসিফিক্যালি তাদের রাইট আছে নট টু কন্টিনিউ, সরকারেরও রাইট আছে নট টু হায়ার দেম। ফলে আমি এটাকে এর বাইরে আর কোনো কিছু দেখি না। এম মোশাররফ, আপনার কাছে কি মনে হয় 18 জন আইনজীবী একসাথে পদত্যাগ করলেন, যারা এই সরকারের সময়ও উনিই বলছিলেন যে সরকার যে সফল করেনি, তারা স্বেচ্ছায় তাদের দায়িত্ব থেকে চলে গিয়েছেন, কিন্তু 4 মাস তারা রাষ্ট্রের এই অ্যাটর্নি জেনারেল দপ্তরের দায়িত্ব পালন করতে পারলেন। এরপরে আবার তাদের হঠাৎ করে মনে হলো তারা দায়িত্ব পালন করতে পারছেন না। আপনারাও ইন্টারফেয়ার করেননি, এটা শিশিরমণি নিজেই বলছেন। তাহলে এই পদত্যাগকে আপনি আসলে যৌক্তিক মনে করেন কিনা? না, আমি মনে করি যে কোনো মানুষের একটা নিজস্ব কিন্তু আইডিওলজি আছে, একটা বিশ্বাস আছে। আমার একটা কর্মক্ষেত্রে আমার নিজের একটা স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে। এখানে আমি শিশিরমণির যথাযথই বলেছে, তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক আইডিওলজি বিলং করে। তারা হয়তো মনে করেছে আমার এই বিশ্বাসের সাথে আমি যে কারণে যুক্ত আছি এটা আমার পারস্পরিক কনফ্লিক্ট তৈরি করে, এই ক্ষেত্রে তারা সরে গেছে। আমি মনে করি ইজ দ্য রাইট ডিসিশন। কারণ আমি বিশ্বাস করি একটা, আর আমি করবো আলাদা একটা জিনিস, এটা কিন্তু ওই লোকটাকে কিন্তু স্বস্তি কখনো দিতে পারে না। আমি মনে করি ইজ দ্য রাইট ওয়ে। আর শিশিরমণি হিসাবে আর কিছু কথা বলেছে, যেমন সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয়, বিচারক নিয়োগ, কমিশন, উনি এইগুলি নিয়ে বেশ কথাবার্তা বলেন। আমি দেখি, তার ইউটিউবে দেখি বা টকশোগুলিতে দেখি। এখানে দেখেন বিএনপির একটা কিন্তু স্বতন্ত্র অবস্থান আছে। সরকারের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট। সরকার বলেছে আমি কিন্তু জুলাই সনদ, আপনি দেখেন এখানে আমার মনে হয় শিশির সাহেবরা একটু কিছুটা কমপ্লেক্স করে ফেলে। একটা হলো জুলাই সনদ একটা জিনিস, আর জুলাই অর্ডার একটা জিনিস, আদেশ যেটা আমরা বলি, দুটোর মধ্যে দিবে। বিএনপি কি বলেছে? বিএনপি বলেছে যে জুলাই সনদে আমি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের 20 কোটি লোককে সাক্ষী রেখে আমি যে স্বাক্ষরটা করেছি সেটা আমি অক্ষর অক্ষরে পালন করবো। এই জায়গা থেকে বিএনপি কিন্তু এক তিলও সরে যায়নি। এবং শিশিরমণি একজন খুব বিজ্ঞ আইনজীবী, উনি নিশ্চয়ই জানে যে বিগত সরকারের যে অর্ডিন্যান্সগুলি ছিল সেইগুলি সংসদ শুরু হওয়ার 1 মাসের মধ্যে ওইগুলোকে আইনে পরিণত করতে হবে। আপনি দেখবেন গভর্নমেন্ট কিন্তু যথাযথ কাজটি করেছে। প্রথম যেদিন আমাদের অধিবেশনটা শুরু হয়েছিল, ওটা উপস্থাপন করা হয়েছে, ওটাকে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে, 2-3 দিনের মধ্যে এটাকে আবার ফেরত আনা হয়েছে। শুধু তাই না, নট অনলি এই যে সংসদ সদস্য, ওই যে বিশেষ কমিটির বাইরেও জামাতে ইসলাম একটা লোককে চেয়েছিল যে আমাকে অমুক লোককে, তাকেও কিন্তু ওখানে ওই মিটিং অংশগ্রহণ সুযোগ দিয়ে, অর্থাৎ এটা ওপেন ছিল। কারণ আমরা কি চেয়েছিলাম, এটা জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করছি, সেখানে সবার ঐক্যমতের ভিত্তিতে যেন আমরা করতে পারি। সেখানে দেখেন আপনি বিশ্বের ইতিহাসে দিস দ্য রেকর্ড ফার্স্ট টাইম যে মাত্র 6 থেকে 7 দিনে 98টা অধ্যাদেশ আইনে পরিণত